আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইএলটিএস বুক 18 এর টেস্ট 3 প্যাসেজ 2 2 নম্বর প্যাসেজটা দেখব। তো 14 থেকে 26 নম্বর কোশ্চেনের আনসার করব আমরা এখানে। তো তাহলে শুরু করা যাক। এই প্যাসেজটা হচ্ছে স্টিম কার নিয়ে, অর্থাৎ যে গাড়ি আছে, গাড়ি যখন প্রথম উদ্ভাবন হয় তখন সেটি ছিল স্টিম কার। অর্থাৎ স্টিম কার বলতে পুরাতন আমলের কিছু আমরা দেখি রেল অথবা আমরা ট্রেন দেখি যেগুলোর উপর দিয়ে অনেক বেশি ধোঁয়া উঠে, দেখা যায় যে ধোঁয়া উঠে বড় একটা ফাইভের মতন, তো ওইটার উপর দিয়ে ধোঁয়া উঠে, তো এরকম ছিল আর কি। তো এখন তাহলে আমরা কোশ্চেনগুলো প্রথমে পড়ি। যে প্রথমে যে কোশ্চেন বলছে এখানে দেখা যাক 14 থেকে 20 নম্বর কোশ্চেন। রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 প্যারাগ্রাফ এ টু জি। তো এ থেকে জি পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখব। এই যে এ থেকে এখানে দেখা যাচ্ছে, তো এ বি সি ডি ই এফ জি। তো এখানে মূলত এই কয়টা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ আর কি, অর্থাৎ এই প্যাসেজ, আমাদের যে প্যাসেজ রয়েছে এই প্যাসেজের এই যে এ বি সি ডি এই প্যারাগ্রাফগুলো। তো এখানে বলতেছে যে এখানে কয়েকটা হেডিংস দেওয়া আছে, এই যে এখানে 8টা হেডিংস দেওয়া আছে। তো কোন হেডিংটা কোন প্যারাগ্রাফের সাথে যায়, অর্থাৎ আমরা কোন হেডিংটা কোন প্যারাগ্রাফের সাথে দিতে পারি সেটা এখানে আমাদেরকে চাওয়া হচ্ছে। তো তাহলে আমরা শুরু করি। 1 নাম্বার যে হেডিংগুলো আমরা পড়ি, লিস্ট অফ হেডিংস। এ পেরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড, অর্থাৎ টেকনোলজিটাকে পরীক্ষা করার আগে যে একটা কোল্ড কন্ডিশন, কোল্ড মানে ঠান্ডা, ঠান্ডা অবস্থায় রাখা হয়েছিল, তো সেটার সম্পর্কে জানতে চাচ্ছে। এরপরে 2 নম্বর যে হেডিংটা, মার্কেটিং ইস্যুস লিড টু ফেলিয়ার, অর্থাৎ মার্কেটিংয়ের বিষয়টা, তাদের যে স্টিম ইঞ্জিনের যে গাড়ি ছিল সেটা কম বিক্রি হওয়া বা সেটা সফলতার মুখ না দেখার কারণ হয়েছিল। 3 নম্বর যেটা হচ্ছে গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর ফাস্ট অন, অর্থাৎ ভালো এবং খারাপ উভয়টা স্টিম টেকনোলজির উভয় দিকটা কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তো এটা কোন প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে। এরপরে এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, অর্থাৎ বর্তমানে যে ইস্যুস রয়েছে ওই স্টিম এর যে গাড়ি সেটার যে ইস্যুস রয়েছে সেটার যে সম্ভাব্য একটা সমাধান, এর কথা আলোচনা করেছে কোন প্যারাগ্রাফে। এরপরে ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার, অর্থাৎ যখন ওই স্টিম গাড়িগুলোকে আরও বেশি উন্নত করা হলো তখন এটা কমার্শিয়াল লাভের একটা মুখ দেখতে পেরেছিল বা বাজারে সেটার মোটামুটি একটা ডিমান্ড বেড়ে গেল। এরপরে পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফার্স্ট ভেহিকল। তো এই যে স্টিম গাড়িগুলো যখন প্রথমে বানানো হয়েছিল তখন কিন্তু এটা সফলতার মুখ দেখানোয় অনেকগুলো ড্রব্যাকস ছিল। তো এখানে বলতেছে যে অবশেষে এইটা সফলতার মুখ দেখলে পেলো বা পাবলিসিটি দেখতে পেলো এই গাড়িটা। তো এরপর হচ্ছে এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার, অর্থাৎ কাস্টমারদের জন্য খুবই খারাপ একটা ফলাফল বয়ে নিয়ে আসলো। এরপরে এ বেটার অপশন দ্যাট দ্য স্টিম কার অ্যারাইজেস, অর্থাৎ স্টিম কারের যে যে বিষয়গুলো ছিল সেটার একটা বেটার অপশন, বেটার ভার্সন বা বেটার কিছু একটা এসে গেল মার্কেটে। তো এগুলো হচ্ছে হেডিংয়ের অর্থ। তাহলে আমরা দেখতেছি যে আমরা পুরো প্যাসেজটাই কিন্তু আমাদেরকে পড়া লাগবে, না হলে আমরা কিন্তু ধরতে পারবো না। তো আমরা যদি এখানে প্রথম প্যাসেজটা পড়ি তাহলে আমরা কি দেখব। 1 নাম্বার, ওয়েন প্রিমিটিভ অটোমোবাইলস ফার্স্ট বিগেন টু অ্যাপিয়ার ইন দ্য 80s, অর্থাৎ 18 শতকের দিকে যখন প্রথম একেবারে অটোমোবাইল বা গাড়ি যখন বাজারে আসলো, তো এগুলোর ইঞ্জিনটা ছিল স্টিম পাওয়ার নির্ভর। স্টিম পাওয়ার বলতে যে আমি বললাম যে পুরাতন আমলে আমরা যখন মুভি টভি দেখি, তো মুভির মধ্যে দেখা যায় যে অনেক আগে ট্রেন, তো ট্রেন এগুলোর উপর দিয়ে অনেক ধোঁয়া ওঠে, এই স্টিম পাওয়ার ওইটা মূলত হচ্ছে এখানে ওই ধোঁয়াটা মূলত এখানে পানিটা বাষ্পায়িত হয়ে ওই ধোঁয়াটা ওঠে আর কি। তো এখানে বলছে স্টিম হ্যাড অলরেডি এনজয়েড এ লং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার ইন দ্য রেলওয়ে। তো বলছে এই স্টিম ইঞ্জিনের যে বিষয়টা, এটা কিন্তু রেলওয়েতে এটার অনেক সাকসেসফুল স্টোরি আছে, মানে এটা অনেক দিন লাস্টিং করছে বা এটার অনেক ইকোনমিক যে একটা উন্নতি সে সাধন করতে পারছে রেলওয়ের ক্ষেত্রে। So it was only natural that the technology evolved into miniatured version which was separated from the train. তো বলতেছে যে ট্রেন থেকে আরও ছোট করে এই যে
স্টিমের যে ব্যবহারটা বা স্টিম চালিত যে ইঞ্জিনের ব্যবহারটা সেটা গাড়ি টাড়িতে ব্যবহার করার যে বিষয়টা, এটি কিন্তু একেবারে পসিবল একটা বিষয় ছিল যে এটা এরকম গাড়ির ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে পারে, তো এবং পরীক্ষা হতে পারে, তো এটা একেবারে নর্মাল একটা বিষয় ছিল। বাট দিস আর্লি কার্স ইনহেরিটেড স্টিমস উইকনেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথ। তো এই যে স্টিম নির্ভর যে কারগুলো প্রথম বানানো হয়েছিল ওইটার মধ্যে এটার যেমন একটা স্ট্রেংথও ছিল, আবার এটার উইকনেসও ছিল। দ্য বয়লার্স হ্যাড টু বি লিড বাই হ্যান্ড। তো এখানে বয়লার যেটা ছিল এটা হাত দিয়ে এটাকে মানে ইয়ে করতে হতো, এটাকে মানে জ্বালাইতে হতো। অ্যান্ড দে রিকোয়ার্ড অ্যাবাউট 20 মিনিটস টু বিল্ড আপ প্রেশার বিফোর দে কুড বি ড্রিভেন। এবং এটা গাড়িটা চলার আগে 20 মিনিট ধরে এটা প্রেশার ক্রিয়েট করতো ইঞ্জিনের মধ্যে, তারপরে 20 মিনিট পরে গিয়ে এটা চলা শুরু করতো। ফার্দারমোর আরও যে জিনিসগুলো ছিল সেটা দিয়ার ওয়াটার প্রিজার্ভার অনলি লাস্টেড ফর অ্যাবাউট 30 মাইলস বিফোর নিডিং রিপ্লেনিশমেন্ট। অর্থাৎ 30 মাইল পর্যন্ত যে পানিগুলো বাষ্পায়িত হতো বা পানিগুলো সেগুলো কাজ করতো, এরপর আবার পুনরায় 30 মাইল পর আবার নতুন করে এখানে পানি দিতে হতো। ডিসপাইট সাচ শর্টকামিংস, এই সকল শর্টকামিংস মানে ফল্ট বা এই সমস্ত দুর্বলতা থাকা সত্ত্বেও দিস নিউলি ডিজাইন সেলফ প্রপেলড ক্যারিয়েজ, এই নিজে সেলফ প্রপেল মানে হাত দ্বারা চালিত করা আর কি, এই নতুন ডিজাইনের হাত দ্বারা চালিত করা এই ক্যারিয়েজ মানে গাড়ি অফার্ড কুইক ট্রান্সপোর্টেশন, দেখা যায় তো খুব কুইকলি মানুষকে ট্রান্সপোর্ট করতে পারে, মানে দ্রুত এটা ট্রান্সপোর্টেশন করে। অ্যান্ড বাই দ্য আর্লি 90s ইট ওয়াজ নট আনকমন টু সি সাচ ইঞ্জিন শাটলিং ওয়েলদি সিটিজেন্স অ্যারাউন্ড টাউন। তো দেখা গেছে কি 90s শুরুতে দেখা গেল যে কি ওয়েলদি যে মানুষজন ছিল, টাকা পয়সাওয়ালা যে মানুষজন ছিল, এই মানুষজনগুলো কিন্তু এই গাড়িতে চড়তো। তো এটা দেখা গেছে। এখন আমরা যদি এই পুরো ফ্যাসেজটা পড়ি তাহলে আমরা কি পাই, যে আমরা এখানে একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি বাট দিস আর্লি কার্স ইনহেরিটেড স্টিমস উইকনেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথ, যে এটার উইকনেসও ছিল আবার এটার কি ছিল স্ট্রেংথও ছিল। তাহলে আমরা কোন হেডিংয়ের সাথে এটাকে ম্যাচ করতে পারি, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখব A period in cold condition before the technology associated marketing issues led to a good and bad aspects of steam technology are passed on। অর্থাৎ এখানে ভালো এবং খারাপ উভয় দিকটা বলা হয়েছে টেকনোলজির, এই স্টিম টেকনোলজির ব্যাপারে। তাহলে আমাদের 1 নাম্বার প্যারাগ্রাফে কি যাবে, এই 14 নাম্বার প্যারাগ্রাফটা হবে আমাদের মূলত এই 3 নাম্বার হেডিংটা। তাহলে আমরা এই 3 নাম্বার হেডিংটা দিতে পারি 14 নাম্বার প্যারাগ্রাফের ক্ষেত্রে। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল 14 নম্বর হেডিং, 14 নম্বর কোশ্চেন ক্ষেত্রে আমাদের 3 নম্বর হেডিংটা যাবে। এইবার আমরা দেখব 15 বি নাম্বারের প্যারাগ্রাফের কোন হেডিংটা হতে পারে, তো আমরা এখন দেখে ফেলবো সেটা। তো দেখা যাক, এবার আমরা যদি দেখি বি নাম্বারটা, বাট দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার্স আর ওয়ার ফিওর। কিন্তু স্টিম কারের যে গ্লোরি ছিল, অর্থাৎ এটার যে একটা উন্নতির যে বিষয়, সেটা কিন্তু কিছুদিন পরে হ্রাস পেয়ে গেল। কেন? A new technology called the internal combustion engine soon appeared। internal combustion engine অর্থাৎ স্টিম ইঞ্জিনের পরিবর্তে এই নতুন ধরনের ইঞ্জিনের গাড়ি চলে আসলো বাজারে, which offered the ability to drive down the road just moments after starting up। অর্থাৎ এটা স্টার্ট দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এটা চলা শুরু করতো। কিন্তু আমরা এখানে দেখেছি যে স্টার্ট দেওয়ার পরে 20 মিনিটের মতো সময় নিত, এটা 20 মিনিটসের মতো সময় নিত আমাদের স্টিম ইয়েটা কারটা। তো এটা একটা ড্রব্যাকস ছিল। ওকে, এরপরে বলতেছে which offered the ability to run this, এরপরে at first these noisy gasoline cars were unpopular because they were more complicated to operate। তো বলতেছে প্রথম এই যে এই নয়েজি গ্যাসোলিন কার, এই গ্যাসোলিনের যে কারটা অর্থাৎ নতুন যেটা আসছে এটা ওয়ার আনপপুলার, এটা খুব একটা জনপ্রিয় ছিল না, বিকজ দে ওয়ার মোর কমপ্লিকেটেড টু অপারেট, কারণ এটা চালাইতে অনেক জটিলতা ছিল। অ্যান্ড দে হ্যাড ডিফিকাল্ট হ্যান্ড ক্র্যাঙ্ক স্টার্টার্স, এবং এটার যে অর্থাৎ চালানোর জন্য যে হ্যান্ডেল যেটা ছিল, হ্যান্ড ক্র্যাঙ্ক স্টার্টার্স মানে হচ্ছে যে হ্যান্ডেল যেটা দিয়ে স্টার্ট দিতে হতো, ওই হ্যান্ডেলটা ছিল অনেক ডিফিকাল্ট টাস্ক, মানে ওইটা করাটা অনেক ডিফিকাল্ট ছিল। উইচ ওয়ার নোন টু ব্রেকস আর্ম ওয়েন দ্য ইঞ্জিনস ব্যাকফায়ার। কিন্তু যদি স্টার্ট নেওয়ার সময় যদি এটা পিছনের দিকে ধাক্কা দিত, অনেক সময় দেখা যেত আপনার যে হাতের রয়েছে, এটা আর্ম রয়েছে, সেটা ভেঙে যাওয়ারও কি ছিল পসিবিলিটি ছিল, এবং এটা ঘটেছেও অনেক। বাট ইন 1912 জেনারেল মোটরস ইন্ট্রোডিউস দ্য ইলেকট্রিক স্টার্টার্স। কিন্তু 1912 সালে জেনারেল মোটর যে ছিল তারা কি করছে, নতুন স্টার্টার বা নতুন আপনার কি বলে এটা হ্যান্ডেল, যেটা ধরে চালাইতে হতো আর কি, ওটার
যাত্রা ওটা নিয়ে আসলো তারা। অ্যান্ড ওভার দ্য ফলোয়িং ফিউ ইয়ার্স স্টিম পাওয়ার ওয়াজ গ্রাজুয়ালি ফেজড আউট, অর্থাৎ ফেজড আউট মানে স্টপ হয়ে গেল। এরপরে কিছু কাল পরে এই স্টিম চালিত যে গাড়ি ছিল সেটা কি হয়ে গেল, সেটা আপনার বন্ধ হয়ে গেল অনেকখানি। তাহলে এখন বি নাম্বার অপশনের জন্য আমরা কি পাইতে পারি, সেটা হচ্ছে a possible solution to the issue today, a further improvement led to commercial order, positive publicity at least quite a disappointing outcome, a better option than the steam car arises। এই যে এটার মধ্যে বলা আছে a better option than the steam car arises, অর্থাৎ স্টিম কারের চেয়েও বেটার একটা অপশন চলে আসলো। তাহলে আমরা বলতে পারি বি নাম্বারটাই হচ্ছে এটা, যে এখানে বলছে যে এই যে বাট দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার্স ওয়ার ফিউ, কিন্তু তার যে উন্নতি বা তার যে পজিটিভ ভাইব, অর্থাৎ সে যে মার্কেটটা দখল করেছিল সেটা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না, কারণ তো নতুন টেকনোলজি যেটাকে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন দিয়ে যে গাড়ি নির্মাণ করা হয়েছিল সেটা বাজারে চলে আসলো। তো সেটার প্রথম কিছু ড্রব্যাকস ছিল। এর পরবর্তীতে গিয়ে এটা কি করলো, 1912 সালের দিকে জেনারেল মোটর যে ছিল তারা নতুন একটা তাদের যে অর্থাৎ হ্যান্ডেল যেটা দিয়ে স্টার্ট দিতে ওরকম নতুন একটা তারা ইলেকট্রিক্যাল স্টার্টার নিয়ে আসলো, ফলে এখন আর কোনো প্রবলেম রইল না, ফলে মানুষ এটা ইউজ করা শুরু করলো। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। অতএব আমরা বলতে পারি যে আমাদের বি নাম্বার প্যারাগ্রাফের জন্য আমাদের এইখানে আনসার হবে ভি, অর্থাৎ এখানে 8 নাম্বারটা আর কি। ওকে, অথবা আমরা পেয়ে গেলাম 8 নাম্বারটা। এরপর সি নাম্বার প্যারাগ্রাফে কি বলা আছে, এখন আমরা সি নাম্বারটা দেখব। তো সি নাম্বার আমরা দেখি এটা যে even as the market was declining, four brothers made one last effort to rekindle the technology, অর্থাৎ স্টিম চালিত যে গাড়িটা ছিল সেটা তো মার্কেট ডাউন হয়ে গেছে, কারণ নতুন প্রযুক্তির গাড়ি চলে এসেছে। তো এখানে একটা কাহিনী হচ্ছে কি, যে চারজন ভাই মিলে নতুন করে আবার স্টিম চালিত যে গাড়িটা ছিল, অর্থাৎ বাষ্পায়িত যে গাড়িটা, ইঞ্জিন চালিত যে গাড়িটা ছিল সেটা নতুন করে তারা কি করলো, নতুন করে এটা নিয়ে কাজ করা শুরু করলো। তো 1906 থেকে 1909 এর ভিতরে তো তারা মাত্র হাই স্কুলে যাচ্ছে এরকম। তো তাদের নাম হচ্ছে আপনার ডবল, এবং তার যে 3টা ভাই ছিল তারা প্রথম স্টিম ইঞ্জিন চালিত গাড়ি কি করলো, তাদের বাবার যে গ্যারেজ ছিল সেটার মধ্যে তারা বানানো শুরু করলো। তো এটা কিভাবে পেলো, যে আগের যে স্টিম এর কার ছিল সেটার যে বিভিন্ন ভাঙ্গা অংশ ছিল, তো সেগুলো দিয়ে তারা এটা বানানো শুরু করলো। তো এটা কিন্তু খুব একটা প্রথমে ভালো চলে নাই, তেমন একটা ভালো কোনো সাড়া ফেলে নাই। তো এরপর কি হলো, তারা দ্বিতীয়বার আবার ট্রাই করলো। তো এবারে দ্বিতীয়বার ট্রাই করলো এবং তৃতীয়বারে তারা থার্ড প্রোটোটাইপ ইন দ্য ফলোয়িং ইয়ার্স, পরবর্তী তৃতীয়বারে তারা অন্য ধরনের একটা মোটামুটি একটা গাড়ি বানাতে সক্ষম হলো। তো এই যে থার্ড প্রোটোটাইপ যেটা ছিল, তো এটার নাম দিল মডেল বি। স্টিল লেক দ্য কনভেনিয়েন্স অফ এন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। তো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের মধ্যে যে অর্থাৎ যে সুবিধা ছিল সে সুবিধা কিন্তু এখনও এটার মধ্যে নাই। ওকে, ইট ড্রেও দ্য অ্যাটেনশন অফ অটোমোবাইল ট্রেড ম্যাগাজিন ডিউ টু ইটস নিউমারাস ইমপ্রুভমেন্ট। কিন্তু অর্থাৎ এই যে এখানে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের যে সুবিধাটা ছিল ওইটা কিন্তু এখনও এই গাড়ির মধ্যে নাই, কিন্তু তারপরও এটার মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। অর্থাৎ আগের যে স্টিম কার ছিল ওটার তুলনায় এই নতুন মডেলের যে তারা মডেল বি বানাইলো এটার মধ্যে অনেক ধরনের ইমপ্রুভমেন্ট দেখতে পেল। কে দেখতে পেল? অটোমোবাইল ট্রেড ম্যাগাজিনের এরা। তো ফলে কি করলো, এ মডেল বি প্রুভড টু বি সুপারিয়র টু গ্যাসোলিন অটোমোবাইলস ইন মেনি ওয়েজ। এবং এখানে মডেল বি যেটা সেটা দেখা গেল যে কি গ্যাসোলিন অটোমোবাইল যেটা, অর্থাৎ গ্যাসোলিন অটোমোবাইল যে কথা আর ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের যে বিষয়টা সেটাও কিন্তু একই কথা। এটা কিন্তু এগুলো কিন্তু একই ধরনের গাড়ি। ওকে, তো একই কথা। তো এই কয়েক দিকে কিন্তু আবার এটার মধ্যে কিছু পজিটিভ জিনিস ছিল যেটা আবার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের মধ্যে ছিল না। ইটস হাই প্রেশার স্টিম ড্রপ দ্য ইঞ্জিন পিস্টন অ্যান্ড ভার্চুয়াল সাইলেন্স। তো ইঞ্জিন পিস্টন যেটা, তো সেটার মধ্যে একটা কার করে যে আওয়াজ দেয় সেটা অনেকটা এটার মধ্যে তেমন একটা শব্দ হয় না, এবং এটার মধ্যে প্রচুর প্রেশারটা অনেক বেশি হাই হয়, ইন কন্ট্রাস্ট টু দ্য ক্ল্যাটারিং গ্যাস ইঞ্জিন উইচ ইমিটেড দ্য অ্যারোমা অফ বার্নড হাইড্রোজেন। এবং দেখা গেল যে কি এই যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন করলে এখানে অর্থাৎ হাইড্রোকার্বনের পুড়ে যাওয়ার যে একটা গন্ধ সেটা বাইর হয়, কিন্তু এটার মধ্যে এখন আর এটা বাইর হয় না। পারহ্যাপস মোস্ট ইমপ্রেসিভলি দ্য মডেল বি ওয়াজ অ্যামেজিংলি সুইফট। এবং দেখা গেল যে কি এটা তুলনামূলক মডেল বি যেটা এটা অনেক দ্রুত। ওকে, চলে। ইট কুড অ্যাক্সিলারেট ফ্রম 0 to 60 মাইল পার আওয়ার।
তো 1 থেকে 60 মাইল 60 মাইল এটা প্রতি ঘন্টায় চলে ইন জাস্ট 15 সেকেন্ড। ওকে, এবারে এ ফিট ডিসক্রাইবস অ্যাজ রিমার্কেবল অ্যাক্সিলারেশন বাই অটোমোবাইল ম্যাগাজিন 2014। অতএব এই যে এই জিনিসটা কিন্তু হলো যে এখানে অনেকগুলো পজিটিভ ভাইব হলো। তার মানে আমরা এখানে কি পেলাম যে সি নাম্বারে যে প্রথম আমাদের যে মার্কেটটা হারিয়ে ফেললো স্টিম ইঞ্জিনে, স্টিম কারে, তো এটা কিন্তু আবার পুনরায় এই যে এবনার ডবল ব্রাদার 3 ভাই মিলে কয়েকবার প্রচেষ্টার পরে তারা নতুন করে আবার এটাকে মানে এই যে শুরু করলো, ইনভেন্ট শুরু করলো। এরপরে এটা পজিটিভ কিছু জিনিস এটার মধ্যে অ্যাড হইলো। তো কিন্তু এটা এখনও কিন্তু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের তুলনায় আসে নাই, কিন্তু এটার মধ্যে পজিটিভিটি চলে আসছে অনেকখানি। তো আমরা এটার জন্য কি করতে পারি যে এ পেরিয়ড ইন কোল্ড কন্ডিশন দ্য এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে ফার্দার ইমপ্রুভমেন্ট লেড টু কমার্শিয়াল অর্ডার্স এন্ড পজিটিভলি পাবলিসিটি অ্যাট লিস্ট দিস কোয়াইট ক্লিন। তাহলে এই যে পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফার্স্ট ভেহিকল। তার মানে পজিটিভ যে বিষয়টা, অর্থাৎ এই যে এখানে পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফার্স্ট ভেহিকলস, অর্থাৎ পজিটিভিটি। এই যে স্টিম এর যে ইয়েটা ছিল, গাড়িটা ছিল, এটার যে পজিটিভ যে জিনিসটা সেটা কিন্তু অতএব আমরা সিতে পাই যে এটার যে লেকিং ছিল এটার অনেকখানি তারা কিন্তু এই অবনার ডবল ব্রাদাররা অনেকগুলো পজিটিভ জিনিস এই স্টিম চালিত গাড়িতে নিয়ে আসতে পেরেছিল। অতএব আমরা এটা দিতে পারি যে সি এর জন্য আমরা দিতে পারি যে 6 নাম্বার যেটা সেটা। ওকে, তাহলে আমাদের হয়ে গেল এটা। ওকে, এরপর আমরা দেখব ডি নাম্বারটা। দ্য ফলোইং ইয়ার অ্যাবনর ডবল ড্রপ দ্য মডেল বি ফ্রম ম্যাসাচুসেট টু ডেট্রয়েট ইন অর্ডার টু সিক দ্য ইনভেস্টমেন্ট ইন হিজ অটোমোবাইল ডিজাইন। তো এরপর তারা চিন্তা করলো যে তারা মডেল বি গাড়িটা চালিয়ে তারা ম্যাসাচুট থেকে ডেট্রয়েটে গেল কি জন্য? ইনভেস্টমেন্ট তালাশের জন্য, তারা ইনভেস্টমেন্ট খুঁজছে। which he used to the general engineering company to open the general which he used to open the general engineering company. He and his brother immediately began to working the model C। তো এরপরে জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটা কি করলো, অর্থাৎ তারা তাদের ইনভেস্টমেন্ট করলো। তার ভাই সে এবং তার ভাইরা শুরু করলো মডেল সি বানানোর কাজে লেগে গেল। which was intended to expand upon the innovations of model B। তারা মডেল বির মধ্যে আরও ইনোভেশন নতুনত্ব এনে তারা এটাকে আরও বেশি বর্ধিত করার কাজে লেগে গেল। দ্য ব্রাদার্স অ্যাডেড ফিচার্স সাচ এস কি বেসড ইগনিশন ইন দ্য কেবিন, এরপরে ইলিমিনেটিং দ্য নিড ফর দ্য অপারেটর অফ টু ম্যানুয়ালি ইগনাইট দ্য বয়লার। অর্থাৎ এখানে আর হ্যান্ড চালিত নিজে হাত দিয়ে চালানোর জন্য বা বয়লারকে ইগনাইট করা বা করার দরকার নাই। অর্থাৎ প্রথমত এটা চালাইতে হয়, তো প্রথমে ওইখানে ইঞ্জিনটা গরম হইলে এরপরে না এটা চলে, তো আগে তো এটা হাত দিয়ে চালাইতে হতো। ফলে বলছে না এখানে আর কি বেসড ইগনিশন, অর্থাৎ এখানে চাবি দিলেই ওটা কি হয়ে যাবে, আপনার বয়লারটা ওইখানে আস্তে আস্তে গরম হয়ে এই গাড়িটা চলা শুরু করবে। উইথ দিস এনহ্যান্সমেন্টস দ্য ডবলার্স নিউ কার কোম্পানি প্রমিসড এ স্টিম ভেহিকলস উইচ উড প্রোভাইডেড অল অফ দ্য কনভেনিয়েন্স অফ গ্যাসোলিন কার। অর্থাৎ গ্যাসোলিন কার মানে কি, ইন্টারনাল কম্বাসন কারের মধ্যে যে সুযোগ সুবিধা ছিল এখানে মোটামুটি ওই সকল সুযোগ সুবিধাগুলো এখানে এবার চলে এলো। বাট উইথ মাচ গ্রেটার স্পিড, much simpler driving controls and a virtually silent power plant। যে এই যে সমস্ত জিনিসগুলো যে উইথ মাচ গ্রেটার স্পিড, অনেক স্পিড এটার মধ্যে, এরপরে ড্রাইভিং কন্ট্রোলটা অনেক, মানে আপনি গাড়ি চালানোর সময় এটাকে যে ব্রেকের বিষয়টা এটা অনেক বেশি সিম্পল, এবং ভার্চুয়ালি সাইলেন্ট পাওয়ার প্ল্যান্ট, এবং এটা চালাইলে যে শব্দ এটা কিন্তু অনেক কম। বাই দ্য ফলোয়িং এপ্রিল দ্য জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাড রিসিভড কত 5390টা অর্ডার পেল, এবং তারা 1918-তে এটা অর্ডারগুলো তারা কি ডেলিভারি দেওয়ার মনস্থির করলো আর কি। তার মানে ডিতে আমরা দেখলাম এটা মোটামুটিভাবে কমার্শিয়াল একটা মুখ দেখলো। তাহলে আমরা কি বলতে পারি, ফার্দার ইমপ্রুভমেন্ট লেড টু কমার্শিয়াল অর্ডার, তাহলে আমরা পেয়ে গেলাম এই যে। তাহলে এটা হচ্ছে ডি নাম্বারে আমাদের এই জিনিসটা বলা হয়েছে। তো এখন আমরা ডিতে কি বলবো, ডিতে কত নাম্বার আমাদের, ডিতে এই যে কমার্শিয়াল অর্ডার, তাহলে ডিতে বলবো 5 নাম্বারটা। অতএব আমরা এখানে ডি এর জন্য 5। এরপরে আসা যাক, তো আমরা পেয়ে গেলাম ডির জন্য 5 নাম্বারটা। এরপরে আমরা দেখব ই নাম্বারটা। লেটার দ্যাট ইয়ার অ্যাবনার ডবল ডেলিভার্ড আনহ্যাপি নিউজ টু দোজ ইগারলি ওয়েটিং টু দ্য ডেলিভারি অফ দের মডার্ন কার। এখন যে কাস্টমাররা এই গাড়ির জন্য ওয়েট করতেছিল তারা কি করলো, একটা আনহ্যাপি নিউজ দিল তাকে, মানে তাই সে এমন একটা সংবাদ পেল যেটাতে সে
খুবই অবাক হয়ে গেল। সেটা কি? দোজ বায়ার্স হু রিসিভ দ্য হ্যান্ডফুল অফ কমপ্লিটেড কার্স কমপ্লেইন্ট দ্যাট দ্য ভেহিকলস ওয়ার স্লাগিশ অ্যান্ড ইরেটিক। তো তারা দেখলো যে ওই ভেহিকলটা অনেক বেশি স্লো, গাড়িগুলো অনেক বেশি স্লো, সামটাইমস গোয়িং ইন রিভার্স ওয়েন দে শুড গো ফরওয়ার্ড। অনেক সময় দেখা যায় গাড়ি সামনের দিকে যাওয়ার পরিবর্তে পিছনের দিকে যায়। অ্যান্ড নিউ ইঞ্জিন ডিজাইন দো ইনোভেটিভস, এখন বলতেছে যদিও বা ইঞ্জিনের ডিজাইনটা অনেক বেশি নতুনত্ব ছিল এটা এখানে, ওয়াজ স্টিল প্লেগড উইথ সিরিয়াস গ্লিচেস। গ্লিচেস মানে ফল্ট। আমি এখানে মানে যে ওয়ার্ডগুলো বেশি হার্ড এগুলোর মোটামুটি একটা সিনোনিম দিয়ে দিয়েছি। তো দেখা গেল যে ইঞ্জিনের মধ্যে অনেকগুলো ত্রুটিও ছিল এখানে। তার মানে এটা কি হতে পারে? এখন এই যে এখানে আবার এই যে গাড়ির নেগেটিভ কিছু বিষয় তুলে ধরলো, তাহলে কি হতে পারে? A period in cold condition, a possible solution to the issues of today, a disappointing outcome for customers। তাহলে আমরা বলতে পারি a disappointing outcome for the customer। এটা আলোচনা করা হলো কততে? এটা আলোচনা করা হলো ইতে। তাহলে আমরা এতে এখানে বলতে পারি 7 নাম্বারটা। ওকে, এরপরে প্যারাগ্রাফ এফ এ কি বলা আছে দেখি আমরা। তো এফে বলা আছে দ্য ব্রাদার্স মেড ওয়ান ফাইনাল অ্যাটেম্প টু প্রডিউস এ ভিজিবল স্টিম অটোমোবাইল। এবার ফাইনাল একটা কাজ শুরু করলো তারা 1924-এ। ডাবল ব্রাদার্স কি করলো? এই মডেল মডেল যেটা করলো সেটাকে তারা নিউ ইয়র্ক সিটিতে নিয়ে গেল টু বি রোড টেস্টেড বাই দ্য অটোমোবাইল ক্লাব অফ দ্য আমেরিকা। অটোমোবাইল ক্লাব অফ আমেরিকা কর্তৃক এটাকে রোড টেস্ট করাবে তারা। তো আফটার সিটিং ওভারনাইট ইন ফ্রিজিং টেম্পারেচার, তারা ফ্রিজিং টেম্পারেচারে বসেছিল গাড়ি নিয়ে। The car was pushed out into the road and left to sit for over an hour in the frosty morning air। তো তারা কি করলো? গাড়িটাকে তারা রোডের মধ্যে রেখে দিল, অর্থাৎ তুষারপাতে বিশিষ্ট এই রোডের মধ্যে রেখে দিল এবং 1 ঘন্টা, টু সিট ফর ওভার অ্যান আওয়ার, 1 ঘন্টার বেশি তারা বসে রইল এটার মর্নিংয়ে। অ্যাট দ্য টার্ন অফ কি, যখন তারা গাড়িটি স্টার্ট দিল চাবি দিয়ে, দ্য বয়লার লিট অ্যান্ড রিচ ইটস অপারেটিং প্রেশার ইনসাইড অফ দ্য 40 সেকেন্ড। 40 সেকেন্ডের ভিতরে এটা গরম হয়ে গেল ইঞ্জিনটা। অ্যাজ দে প্রোভাইড দ্য টেস্ট ভেহিকলস ফার্দার দে ফাউন্ড দ্যাট ইটস ইভেনলি ডিস্ট্রিবিউটেড ওয়েট ল্যান্ড ইজ সারপ্রাইজিংলি গুড হ্যান্ডেলিং। তো এরপর বললো, এরপরে যদিও বা তারা দেখলো যে একটু ভারী মনে হচ্ছে গাড়িটা, কিন্তু তারা হ্যান্ডেলিংয়ের মধ্যে তারা খুব ভালো হ্যান্ডেলিং করতে পারলো। ইভেন দো ইট ওয়াজ সো হেভি, যদিও বা এটা খুবই মানে ভারী, কিন্তু তারা এটাকে মুভ করতে বা এটাকে চালাইতে এটা অনেক বেশি সুবিধা পেল। অ্যাট দ্য নিউ ডাবল স্টিমার ওয়াজ ফার্দার ডেভেলপড অ্যান্ড টেস্টেড। এখন স্টিমার যেখানে ছিল ভিতরে যে জিনিসটা গরম হয়, তো এটা আরও বেশি উন্নত হলো এবং এটাতে টেস্ট করলো। ইট ম্যাক্সিমাইজ স্পিড ওয়াজ পুশড টু ওভার 100 মাইলস পার আওয়ার। এখন দেখলো যে তারা 100 মাইল, ঘন্টায় 100 মাইল যাইতে পারে এখন এটা দিয়ে। অ্যান্ড ইট অ্যাচিভস অ্যাবাউট 50 মাইলস পার গ্যালন অফ ক্যারোসিন, এবং 1 গ্যালন ক্যারোসিন দিয়ে এটা 50 মাইল যেতে পারে উইথ নেগলিজিবল ইমিশনস, এবং এটার মধ্যে যে পেছনের যে ধোঁয়া এটা খুবই কম হয়। এখন কি বলতে পারি আমরা এটার ক্ষেত্রে? আমরা বলতে পারি এ পসিবল সলিউশন অফ দিস ইস্যু টুডে, নাকি এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসিস্ট। অর্থাৎ টেকনোলজিকে পরীক্ষা করার আগে কোল্ড কন্ডিশনে, অর্থাৎ তুষারপাত অবস্থায় তারা বসেছিল কতক্ষণ। তাহলে আমরা এটা বলতে পারি, এই যে এখানে আমরা বলতে পারি এফের ক্ষেত্রে এটা হচ্ছে ওকে এটা। এরপরে জিতে কি বলা আছে? তার মানে জিতে আর কি বলা থাকবে? জিতে বলা থাকবে এটা আর কি, যে পসিবল সলিউশন টু দেশে। এরপরে মার্কেটিং ইস্যুস লেড টু ইট, কোনো মার্কেটিংয়ের ব্যাপার ছিল না। এই যে এখানে বলা আছে যে সেট দি ডাবল স্টিম নেভার ফাইন্যান্সিয়াল সাকসেস, যদিও দেখে না। এরপরে 18,000 থেকে 2024 18,000 ইট ওয়াজ পপুলার অ্যামং দ্য ভেরি ওয়েলদি, এবং এটা ছিল খুবই, যারা খুবই পয়সাওয়ালা ছিল তারা শুধু এই গাড়িটা চালাতো। এবং এখানে বলা হচ্ছে যে মডেল ই যেটা কোয়াইট সেম, এবার বিকজ দ্য আপনার ডাবল ট্রিকার রিপেয়ার্ড ইন্ডাস্ট্রি উইথ দ্য ডিজাইন। তার কারণ হচ্ছে তারা একই রকম বিভিন্ন রকমের ডিজাইন আনতো, কিন্তু ভিতরে জিনিসগুলো কিন্তু অনেক সময় সেম থাকতো। বাই দ্য টাইম দ্য কোম্পানি ফোল্ডেড, যখন কোম্পানি গুটিয়ে নেয় নিজেদেরকে 1931 সালে, fewer than 50 of the amazing model E steam cars had been produced। তো খুবই অল্প, মাত্র 50টার মতো 50-র মতো প্রডিউস করছে, এরকম আর কি জিনিসগুলো। তো এখানে কিছু জিনিস বলা আছে যে পলিউশন, ইট ইজ ট্রু দ্যাট দ্য টেকনোলজি ফলস ডিফিকাল্ট বাট ইউ ক্যান নট হেল্প আউট বাট ওয়ান্ডার how efficient a steam car might be with the benefit of modern materials and computer under the current pressures to improve automobile performance and reduce emissions. It is not unthinkable that the steam car may rise again। তো স্টিম কার আবার যে পুনরায় মার্কেট আসতে পারে, এটাকে একেবারে হালাফেলা করে দেওয়া যায় না। অর্থাৎ তার মানে এখানে যে পসিবল যে সলিউশনের বিভিন্ন সলিউশনের কথা এখানে বলা হয়েছে।
তো এখানে এই যে দেখেন রাইট মেনি অফ দ্য মডেল ই ডাবল উইচ হ্যাভ সার্ভাইভড আর স্টিল ইন গুড ওয়ার্কিং কন্ডিশন, এই যে বলছে সাম হ্যাভিং বিন ড্রিভেন ওভার 500,000 miles উইথ অনলি নর্মাল মেইনটেনেন্স অ্যাস্টনিশিংলি আনমডিফাইড ডাবল মডেল ই। এটা আবার আমাদের আসবে কোশ্চেনের মধ্যে, তখন আমরা ভালো করে পড়তে পারবো। তাহলে এখানে আমরা দেখি, এখানে আজকে আমার এটা খুঁড়ুর খুঁড়ুর করতেছে কেন আমি জানি না, এটা বেশি শব্দ করতেছে, এখানে মাউসও প্রবলেম করতেছে। তো এখানে দেখা যায় তার মানে এখানে হবে যে এ পসিবল সলিউশন ফর দ্য ইস্যু টুডে। তাহলে এতে কথা বলা হয়েছে, এটা বলা হয়েছে আমাদের জি নাম্বার অপশনে বলা হয়েছে। অতএব এটা আমরা এটা কত এ পসিবল সলিউশন, এটা হচ্ছে 4 নাম্বারটাই, তাহলে আমরা বলতে পারি 4। ওকে, এবার 21 থেকে 23, চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি, রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস। 21 থেকে 23 নম্বর আনসার শিটে লিখতে বলছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য স্টিম ইন কার প্যারাগ্রাফ, অর্থাৎ বি নাম্বার প্যারাগ্রাফে কি বলতে চাইছেন উনি, ইট সাকসেস ওয়াজ শর্ট লিভড, এটার সফলতা খুবই, স্টিম যে কার ছিল সেটার সফলতাটা কিছুদিন মাত্র স্থায়ী হয়েছিল। নট এনাফ কার্স ওয়ার মেড, খুব বেশি কার বানানো হয় নাই। কার্স কোম্পানিজ ফাউন্ড দ্যাম হার্ড টু সেল, কারের যে কোম্পানি ছিল তারা এটাকে মানে সেল করার ক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্টির সম্মুখীন হয়েছিল। পিপল ফাউন্ড দ্যাম হার্ড টু ড্রাইভ, মানুষজন এটাকে চালাতে অনেক বেশি মানে কষ্ট পেয়েছিল বা বেশি মানুষের কাছে কঠিন মনে হলো। এখন আমরা যদি প্রথমে চলে আসি, তাহলে এখানে আমরা যদি দেখি বি নাম্বার যে জিনিসটা ছিল, বাট দ্য গ্লোরি অফ দ্য ডি সিস্টেম ওয়ার ফিউ, গ্লোরিটি ছিল মাত্র অল্প, কিছুদিন পরে নতুন টেকনোলজি আসলো, ফলে কী হয়ে গেল, ফলে যে গ্যাসোলিন কারের যদিও বা নতুন টেকনোলজি কিছু প্রবলেম ছিল, পরে আবার ইলেকট্রিক্যাল যে স্টার্টার এটা নিয়ে আসার পরে একেবারে দেখা গেল যে এই গাড়িটা স্টিম গাড়ির যে ইয়েটা ছিল সেটা বাজারটা দখল করে ফেললো। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে বলছে যে বি নাম্বার প্যারাগ্রাফ বলছে ইট সাকসেস ওয়াজ শর্ট লিভড, অর্থাৎ এটার সফলতাটা অল্প দিনই স্থায়ী ছিল। অতএব এটা হচ্ছে আমাদের বি নাম্বারে এটাই বলছে যে স্টিম গাড়ির যে সফলতা সেটা অল্প দিনই সব ইয়ে ছিল, কারণ হচ্ছে এরপরে অর্থাৎ ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন চলে আসলো, ফলে এটার যে ভ্যালু সেটা কমে গেল। এরপর 22 নাম্বার, ওয়াইন বিল্ডিং দেয়ার ফার্স্ট স্টিম কার দ্য ডাবল ব্রাদার্স, তো যখন তারা প্রথমে গাড়িটা বানানো শুরু করলো, তো ডাবল ব্রাদার্স কি করলো, কনস্ট্রাক্টেড অল দ্য পার্টস দেমসেলস, সব পার্টগুলো নিজেরা বানালো। মেড রিটেন নোটস অন ইচ স্টেজ অফ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের প্রত্যেকটা ধাপে তারা নোট করে রাখলো। নিডেড সেভারাল অ্যাটেম্প টু অ্যাচিভ এ কম্পিটিটিভ মডেল, মানে বাজারে কম্পিটিশন করতে পারবে এরকম একটা মডেল পাওয়ার আগে তারা অনেকগুলো স্টেপ পাড়ি দিতে হয়েছিল, অনেকবার তারা চেষ্টা করতে হয়েছিল। শর্ট দ্য অ্যাডভাইস অফ দ্য এক্সপিরিয়েন্স পিপল ইন দ্য কার ইন্ডাস্ট্রি, অর্থাৎ কার ইন্ডাস্ট্রির সাথে যে সমস্ত অভিজ্ঞ লোকজন ছিল তাদের অনেক পরামর্শ লেগেছিল। ওকে, তাহলে এটা হয়েছিল। এখন দেখা যাক কি হয় এখানে। তো আমরা এই যে সি নাম্বারে বলা আছে যে যখন তারা 1996 দিকে মাত্র স্কুলে জয়েন করতেছিল, তখন তারা কি করলো, তাদের বাবার গ্যারেজের মধ্যে এটা বানানো শুরু করলো। তো আগের যে স্টিম কারের যে ভাঙ্গা টুকরা টুকরা ছিল এগুলো দিয়ে বানানো শুরু করলো। তো প্রথম তারা খুব একটা বানাইতে পারে না, এরপরে তারা ডিজাইন, এরপরে দেখো দো ইট ডিডেন্ট রান ওয়েল দ্য ডাবল ব্রাদার্স ওয়েন্ট টু বিল্ড এ সেকেন্ড অ্যান্ড থার্ড প্রোটোটাইপ ইন দ্য ফলোয়িং ইয়ার্স, পরবর্তী বছর দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে তারা বানালো। তার মানে অনেকগুলো ধাপ তারা পাড়ি দিতে হয়েছিল তাদেরকে। অতএব এখানে আমরা বলতে হবে যে কনস্ট্রাক্টেড অল দ্য পার্সন মেড ইট ইভেন নোট ওকে নিডেড, এই যে নিডেড সেভারাল অ্যাটেম্প টু অ্যাচিভ এ কম্পিটিটিভ মডেল, কম্পিটিটিভ বানানোর জন্য তাদের অনেকবার চেষ্টা করতে হয়েছিল অনেক ধাপে। 23 নম্বর দেখি ইন অর্ডার টু প্রডিউস দ্য মডেল সি দ্য ডাবল ব্রাদার্স, মডেল সি বানানোর ক্ষেত্রে ডাবল ব্রাদার্স মুভড প্রোডাকশন ডিফারেন্ট সিটি, রেজ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, এমপ্লয়েড অ্যান্ড এডিশনাল ওয়ার্কার, অ্যাবান্ডন দেয়ার আর্লিয়ার ডিজাইন। তারা কি করলো যে ডিফারেন্ট সিটিতে তাদের প্রোডাকশনটা নিয়ে গেল, ফাইন্যান্সিয়াল অর্থাৎ তাদের যে ইনভেস্টমেন্ট সেটা তারা ইনভেস্টমেন্টটা বাড়ানোর জন্য তারা ফান্ড রেজ করলো, নাকি এমপ্লয়েড ইন এডিশনাল আরও অনেক বেশি ওয়ার্কারকে নিয়োগ দিয়েছিল, অ্যাবান্ডন দ্য আর্লিয়ার ডিজাইন, আর্লিয়ার যে ডিজাইন ছিল আগের যে ডিজাইন ছিল সেটাকে ত্যাগ করেছিল। তাহলে কোনটা হবে, তাহলে এখানে আমরা যদি দেখি যে তারা যখন কি করলো, তারা এই যে মডেল বি ম্যাসাচুসেটস সিক ইনভেস্টমেন্ট, এই যে তারা ইনভেস্টমেন্ট খোঁজার জন্য তারা গেল কোথায় থেকে, ম্যাসাচুসেটস থেকে ডেট্রয়েটে গেল। তার মানে এখানে আমরা পেয়ে গেলাম আমাদের এটা আনসারটা। অতএব এই যে রেজড ফাইন্যান্সিয়াল হবে এটা, যে তারা
ফাইন্যান্স কালেক্ট করতে গিয়েছিল। এবার 24 থেকে 26 একদম শেষ নাম্বারটা মডেল ই। দ্য মডেল ই ওয়াজ রোড টেস্টেড ইন, তো মডেল ইটা 1924 সালে রোডে টেস্ট করা হয় অটোমোবাইল ক্লাব অফ আমেরিকা কর্তৃক। এরপরে দে ফাউন্ড ইট ইজি টু ড্রাইভ, তারা পেল এটা চালাইতে খুবই সহজ, ডিসপাইট ইটস ওয়েট, যদিও বা এটার মানে গাড়িটা ভারী ছিল, অ্যান্ড ইটস ইমপ্রেসিভ দ্য স্পেক্টেটর, এবং এটি দেখতে খুবই সুন্দর লাগতো। এরপরে এ লেটার ভার্সন অফ দ্য মডেল ই রেজড ইটস ড্যাশ, এরপরে লেটার ভার্সন যেটা ছিল মডেল ইর সেটা রেজড করলো ইটস ড্যাশ, কি ড্যাশ রেজ করলো। এরপরে ওয়াইল কিপিং ইটস ইমিশন এক্সট্রিমলি লো, অর্থাৎ এখানে যে ধোঁয়া সেটা খুব কম নির্গত হচ্ছে, এবং এই মডেল ইর যে লেটেস্ট ভার্সন ছিল সেটা কি রেজ করতে পেরেছিল। এখন আমরা যদি এখানে চলে আসি তাহলে আমরা দেখব যে আমরা যদি এখানে দেখি নাকি এখানে আছে দেখা যাক, আমেরিকা যে আফটার দ্য সিটিং ওভারনাইট ইন দ্য ফ্রিজিং টেম্পারেচার দ্য কার ওয়াজ পুশড out into the road and left to sit over an hour in the frosty morning air. At the turn of the key, the boiler lit and reached its operating pressure inside of the 42nd. Ever as they drove the test vehicles further, they found that its evenly distributed weight length is অনেক বেশি ভারী length, it surprisingly good handling, কিন্তু চালাতে অনেক বেশি সহজ, even though it was so heavy. এবারে as a new double steamer was further developed and tested its maximized speed, তাহলে কি বাড়াইতে পেরেছিল, স্পিড বাড়াইতে পেরেছিল এটাকে, was pushed over 100 miles hour and it's achieved about 50 miles per gallon of kerosene, তাহলে এটা বাড়াইতে পেরেছিল কত, কি বাড়াইতে পেরেছিল, এই যে এখানে বলছে যে despite its weight and its impressive spectacle, a later version of the model it raised its speed while keeping its emission extremely lower, ইমিশনটা একদম লোয়ার ছিল, মানে এই যে নেগলিজিবল ইমিশন, নেগলিজিবল ইমিশন মানে কি খুব কমই এখানে আপনার কি হচ্ছিল, যে নির্গত হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড বা যেটা বলি সেটা খুব কমই ধোঁয়া নির্গত হচ্ছিল, খুবই কম। ওকে, এরপর আমরা আসি, দ্য স্টিম কার ওয়াজ টু এক্সপেন্সিভ ফর মেনি পিপল অ্যান্ড ইট ডিজাইন ওয়াজ কনস্ট্যান্টলি বিং অল্টার্ড, অর্থাৎ স্টিম কার যেটা ছিল এটা খুবই ছিল এক্সপেন্সিভ ছিল, ব্যয়বহুল ছিল অনেক মানুষের জন্য, এবং এটার মানে বারবার এটার ডিজাইনটা পরিবর্তন হচ্ছিল। আন্ডার ড্যাশ কার্স ওয়ার প্রডিউসড বিফোর দ্য কোম্পানি ওয়েন্ট আউট অফ বিজনেস, অর্থাৎ বিজনেসটা বন্ধ করে দেওয়ার আগে এই কারটা ড্যাশ করেছিল, প্রডিউস করেছিল, কি প্রডিউস করেছিল দেখা যাক। তাহলে এখন আমরা যদি এখানে দেখি দ্য ব্রিলিয়ান্ট স্টিম ফাইন্যান্সিয়াল সাকসেস, এরপরে ইট ওয়াজ পপুলার অ্যামং দ্য ভেরি ওয়েলদি, এবার প্লাস ইট সেট নট টু মিডল ইজ সেম বিকজ আপনার ডাবল টিঙ্কার ইনলেসলি উইথ ডিজাইন, যেভাবে তার বারবার চেঞ্জ করছিল। বাই দ্য টাইম দ্য কোম্পানি ফোল্ডেড ইন, এই যে 1931 যখন কোম্পানি গুটিয়ে নেয় তাদের ব্যবসাটা, ফিউয়ার দেন 50 অফ দিস অ্যামেজিং মডেল ই স্টিম কার্স হ্যাড বিন প্রডিউসড, এই যে এখানে বলা আছে হ্যাড বিন প্রডিউসড করে বলা আছে, তার মানে এখানে বলে দেওয়া আছে যে প্রডিউস করতে পেরেছে, তাহলে কয়টা, ফিউয়ার দেন 50 মানে 50 চেয়ে কমটা, যখন গুটিয়ে নেয় মাত্র কমটা, এই অ্যামেজিং মডেলের মাত্র 50টা গাড়ি ছিল বাজারে। অতএব আমরা এখানে বুঝতে পারলাম যে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখব যে আন্ডার 50 কার্স ওয়ার প্রডিউসড বিফোর দ্য কোম্পানি ওয়েন্ট আউট অফ বিজনেস, কোম্পানি তাদের বিজনেসটা বন্ধ করার আগে মাত্র 50 গাড়িরও নিচে গাড়ি ছিল এই অ্যামেজিং মডেলের। হাউএভার ইভেন টুডে বলতেছে এমনকি এখনও দেয়ার আর মডেলস ইজ অন দ্য রোড ইন দ্য ইউএসএ, আপনি এই স্টিম গাড়ির ই মডেলের যে গাড়িটা সেটা কিন্তু ইউএসএ রোডের মধ্যে এখনও দেখবেন। দে আর স্ট্রেট ফরওয়ার্ড টু মেইনটেইন, এগুলো মানে চালানো একেবারে সোজা, অ্যান্ড দে স্যাটিসফাই ক্যালিফোর্নিয়াস ড্যাশ ইমিশন ল, এবং ক্যালিফোর্নিয়ার যে ইমিশন অর্থাৎ আপনি গাড়ি চালিয়ে কতটুকু কার্বন নিঃসরণ করতে পারবেন সেটার উপরে যে ল আছে সেটার লটাকেও কি করতে করে স্যাটিসফাই করে, মানে লটা অনুযায়ী বা লটার আন্ডারে পড়বে না আর কি। পারহাপস টুডেস টেকনোলজি অ্যান্ড ম্যাটেরিয়ালস উড হেল্প আস রিভাইভ দ্য স্টিম কার, বলছে এখন যে বর্তমান টেকনোলজি যদি যোগ করা হয় দেখা যাবে স্টিম কারটা আবার পুনরায় রিভাইভ করতে পারে, আবার পুনরায় মার্কেটে চলে আসতে পারে, দখল করতে পারে। তাহলে আমরা এখানে বার করবো এটা কি, তাহলে আমরা জানি এখানে শেষের দিকে রয়েছে দ্য স্টিম পাউডার অটোমোবাইল ওয়ার অ্যাটলিস্ট ইকুয়াল গ্যাসোলিন কার্স, এরপরে দেখা গেল যে গ্যাসোলিন কারের সমান হয়ে গেল, ইফ নট সুপারিয়র, যদিও বা সুপারিয়র নয় কিন্তু গ্যাসোলিন কারের সমান হয়ে গেল। গিভেন দ্য এভিডেন্স দ্যাট মে হ্যাভ বিন রাইট, মেনি অফ দ্য মডেল ই ডাবলস which have survived are still in good working condition, এখনো ভালো কাজ করে, some having been driven over 500,000 miles with only normal maintenance. Astonishingly, the unmodified double E
clean enough to pass the emission law in California today. তো ক্যালিফোর্নিয়াতে এটা এখন ইমিশন ল অনুযায়ী এটা চালানো যাবে অ্যান্ড দে আর প্রিটি স্ট্রিক্ট। তার মানে লটা কেমন, লটা হচ্ছে স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে কঠিন। তো এখানে লর ব্যাপারে বলা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ল স্ট্রিক্ট। তার মানে এখানে আমরা যদি দেখি আনসার, আমাদের আনসারটা হবে যে ক্যালিফোর্নিয়ার স্ট্রিক্ট ইমিশন ল, মানে কঠিন ইমিশন লর স্যাটিসফাই হবে, বা অর্থাৎ এটার আন্ডারে এটা চলতে পারবে, এটা মানে ইয়া হবে না, লটাকে ভঙ্গ হবে না, বা লর বিরুদ্ধে হবে না এটা। পারা স্টুডেন্টস টেকনোলজি। আচ্ছা, তাহলে গেলেও মোটামুটি আমরা পড়ে ফেললাম 25 নম্বর, আপনার 14 থেকে মোটামুটি আমরা 14 থেকে আমরা 26 পর্যন্ত ফ্যাসেজ 2টা করে ফেললাম। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ফ্যাসেজ 3টা দিয়ে দিব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।